যেই এলজিআরডি মিনিস্ট্রি বিনা হিসাবে বাংলাদেশের সমস্ত গ্রামগঞ্জের টাকা পয়সা উন্নয়নের জন্য বিতরণ করতে পারে, সেই টাকা কার হাতে পৌঁছাবে, কিভাবে ব্যবহৃত হবে, সেটা কিন্তু ট্র্যাক করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং বাংলাদেশের সেই সরকার কখনো গঠিত হয় নাই। সব জায়গায় হাসিনার রেখে যাওয়া চোররাই বসে আছে। সেই উপজেলা লেভেল থেকে আরম্ভ করে ডিসি থেকে আরম্ভ করে সব হাসিনার রেখে যাওয়া চোর বদমাশ। বাংলাদেশে এখনো কম করে হলো 20 লক্ষ ভারতীয় বৈধ অবৈধ ভারতীয়রা চাকরি করছে এবং স্বয়ং ওনার গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনে চাকরি করছে। বাকি অন্যান্য প্রতিষ্ঠান তো বাদেই দিলাম। শুধু তাই না, ভয়ঙ্কর জিনিসগুলো দেখেন, বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয়, আধা সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংকে এবং অন্যান্য জায়গায় কিন্তু ভারতীয় সফটওয়্যার ব্যবহার। বাবা ছেঁড়া লুঙ্গি পরে গায়ে গতরে সারাদিন ঘাম খেয়ে রিক্সা চালিয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে, একবেলা খেয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে, আর সেই ছেলেকে ডক্টর ইউনূসরা এবং রাজনীতিবিদরা নিয়ে রাজনীতিতে টেনে রাস্তায় নিয়ে হত্যা করবে। বাবা, আমার কথা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের একটা হচ্ছে ঘোষণা, মুখে যেমন রাজনীতিবিদরা নির্বাচন আগে অনেক প্রতিশ্রুতি দেয়, হাসিনা 10 টাকা সে চাল খাইয়েছে 16 বছরে, প্রতিশ্রুতি রাজনীতিবিদরা টিপিক্যাল দেয়, তারপরে সেই প্রতিশ্রুতি রাখে না। একইভাবে এই যে জুলাই ঘোষণাপত্র, এইটা যেই সরকার কি বলে নির্বাচনের মাঝখানে যেই পরবর্তীতে সরকার গঠিত হবে, সেই সরকার সেটা আমলে নিবে কিনা, সেটাকে সংবিধানে কি বলে ইনক্লুড করবে কিনা, তার কি নিশ্চয়তা আছে? তারা যদি না করে এই জুলাই ঘোষণাপত্রের কি মূল্য আছে? এটাকে সোজা কথা, জুলাই ঘোষণাপত্রকে ইমপ্লিমেন্ট করার জন্য, এনফোর্স করার জন্য কোনো ক্ষমতা নাই তো। না, পরবর্তী সরকার যে করতে বাধ্য সেরকম কোনো, আর এই সরকার জুলাই ঘোষণাপত্রের কিভাবে? ইট ইজ ইম্পসিবল। আপনি কোন সরকারকে, নির্বাচিত সরকারকে আগে থেকে যতই স্বাক্ষর করার না কেন, আপনি পুলিশের তদন্তে এই সরকারের কোনো দায়-দায়িত্ব থাকলো না জুলাই 100%। এটা হচ্ছে কবিতা পাঠ ছাড়া, ডক্টর ইউনূস যেহেতু কবিতা পাঠে বা লেকচার মারতে উনি উস্তাদ, সুন্দর মিষ্টি ভাষণ দিতে উনি উস্তাদ, ওইটা একটা ভাষণ দিয়েছেন, এর ছাড়া কিছু না, 2 পয়সা দাম নাই এই জুলাই ঘোষণাপত্র। এখানে বলা হয়েছে যে মানে বিএনপির পছন্দ মতো জুলাই ঘোষণাপত্র তো বড় বড় 3টি দল বা 4টি দলকে দেওয়া হয়েছে, যার মধ্যে বিএনপি একটি। বিএনপির পছন্দ মতো এই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে বলা হচ্ছে, অনেকে বলছেন। তো সেই বিষয়ে আমরা ঠিক সুনির্দিষ্টভাবে কিছু জানি না। এবং জুলাই ঘোষণাপত্রের দিন যারা বেশি চেয়েছিল, গত 1 বছর থেকে যারা জুলাই ঘোষণাপত্র চাচ্ছে তারা চলে গেল রহস্যজনক ভাবে, এবং তারা মনে হয় এখনো আছে, বাট হোটেল পরিবর্তন করছে বারবার। এই তথ্যগুলো আমরা পাচ্ছি। সেটাও বা কেন, তাদের পছন্দ মতো হলো না কেন, তারা নীরব প্রতিবাদ করলো। এবং তারা জানে এই জুলাই ঘোষণা, তারা জানে যে জুলাইয়ের ঘোষণা, এই ঘোষণাপত্র তাদেরকে ফাঁসির রশিদ থেকে রক্ষা দিবে না। ফাঁসির রশিদ তো দূরের কথা, তাদের কোনো নিরাপত্তাই ডক্টর ইউনূস ব্যবস্থা করে নাই। আপনি খেয়াল করবেন, ছাত্রদের একটু বেপরোয়া হয়ে যাওয়ার কারণে কিন্তু সেনাবাহিনীও কিন্তু তাদের উপর থেকে তাদেরকে যেই সিকিউরিটি দিচ্ছিল সেটাও কিন্তু সেনাবাহিনীও তুলে নিয়েছে। এবং এটার জন্য আমি সেনাবাহিনীকে দোষ দিব না। কারণ কি, যদি এনসিপিকে সেনাবাহিনীর নিরাপত্তা দিতে হয়, তাহলে তো সেনাবাহিনীর তার যে মূল দায়িত্ব, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে দায়িত্ব, তার উপরে ইন এইড অফ সিভিল পাওয়ার যেই বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আছে। তার উপরে যদি এইভাবে এনসিপিকে যদি সিকিউরিটি দিতে হয়, তাহলে তো বাংলাদেশের প্রতিটা কি বলে রাজনৈতিক দলের অধিকার থাকে বলার যে আমাদেরকেও সিকিউরিটি দেন, ঠিক কিনা? তাহলে তো বিএনপিও বলতে পারে, অন্যান্য যাদেরকে নিষিদ্ধ করা হয় নাই অন্যান্য ছোট ছোট দলও বলতে পারে যে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। ব্যারিস্টার ফুয়াদও বলতে পারে, উনিও যেহেতু একটা দল করেন, উনিও বলতে পারেন যে আমাকে সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। তাহলে কেন সবাই চাইতে পারে? হ্যাঁ, এনসিপিকে কেন নিরাপত্তা দেওয়া হবে? 1 নাম্বার। 2 নাম্বার, খুবই যুক্তিপূর্ণ কথা, কারণ এই সরকার সকল প্রকার সাহায্য সহযোগিতা করছে এনসিপিকে, ব্যাকআপ দিয়ে, সকল প্রকার ব্যাকআপ, টাকা পয়সা, সুযোগ সুবিধা। আসিফ মাহমুদকে এলজিআরডি মিনিস্ট্রি তার আন্ডারে রাখা হয়েছে। যেই এলজিআরডি মিনিস্ট্রি বিনা হিসাবে বাংলাদেশের সমস্ত গ্রামগঞ্জের টাকা পয়সা উন্নয়নের জন্য বিতরণ করতে পারে, সেই টাকা কার হাতে পৌঁছাবে, কিভাবে ব্যবহৃত হবে,
সেটা কিন্তু ট্র্যাক করা ইজ ভেরি ডিফিকাল্ট, এবং বাংলাদেশে সেই সরকার কখনো গঠিত হয় নাই। সব জায়গায় হাসিনা রেখে যাওয়া চোররাই বসে আছে, সেই উপজেলা লেভেল থেকে আরম্ভ করে ডিসি থেকে আরম্ভ করে সব হাসিনা রেখে যাওয়া চোর বদমাশরাই বসে আছে। আমি বারবার ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনূস কি দুধের বাচ্চা যে বুঝে না তার আশেপাশে সমস্ত আওয়ামী লীগের লোক? তাহলে তার নোবেল প্রাইজটা দিয়ে আমার দরকার লাভটা কি? সুতরাং যারা মনে করেন নোবেল ডক্টর ইউনূস বসে বসে লাফালাফি করেন, যারা কথায় কথায় 1 বছর পার করে দিল কিন্তু ডক্টর ইউনূস এই করে হেলায় হেলায় অযোগ্যতায় কাটিয়ে দিল, তারা আপনারা বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে, কি ভয়ঙ্কর অবস্থা দিকে যাচ্ছে। দেশের সামান্য নিরাপত্তা নাই, কাকে কখন কে মেরে ফেলে বাংলাদেশে তার কোনো নিশ্চয়তা নাই। মানে যে সংস্কারের কথা বলা হয়েছে, আইন শৃঙ্খলার উন্নতির কথা, সেগুলো তো 1 বছরে কিছুই, কিন্তু ওনারা যে বললো যে 5ই আগস্ট প্রথম অধ্যায় শেষ, এখন দ্বিতীয় অধ্যায়ে ওনারা পা দিয়েছেন, দ্বিতীয় অধ্যায়ে সফলতার পালা। তো এটা আপনার কাছে আমি পরে শুনতে চাইবো, কিন্তু প্রথম এর অধ্যায়টা আগে কোন একটা দিক দিয়ে জিনিস আসলো আর কি গেল আমি তাই বুঝলাম না। দ্বিতীয় অধ্যায় কি শুরু করবে? গতকালকে ওনারা বলছেন যে ওনারা দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন। দ্বিতীয় অধ্যায় হচ্ছে যে প্রথম অধ্যায় অধ্যায়টা 5ই ফলটা আগস্ট। কোথায়? কমিটি গঠন করা এটা প্রথম অধ্যায়। সেটাই, এখন এইখানেই তো প্রশ্ন যে আসলে প্রথম অধ্যায় ওনারা কি শেষ করলেন? 5ই আগস্ট ঘোষণাপত্র দিয়েই শেষ হয়ে গেল প্রথম অধ্যায়। মানে সংস্কার কোথায়? যারা আমাদের বিচার কোথায়, সংস্কার কোথায়? দেখেন, যারা ভুক্তভোগী, একটা জিনিস বুঝতে হবে সহজ কথা, এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। জনগণ হচ্ছে ভুক্তভোগী। উপরে যারা ব্যবসা বাণিজ্য করে তারাও কিন্তু কঠিন অবস্থার মাঝখানে আছে। বাংলাদেশে কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। পত্রিকায় আসছে বাংলাদেশের এক্সপোর্ট বেড়েছে, অমুক বেড়েছে, সমুক বেড়েছে। এখনো আগের যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো আস্তে আস্তে, প্রথম তো একদম পড়া স্থবির অবস্থায় ছিল, এখন আস্তে আস্তে কিছু চলতে শুরু করেছে, কিন্তু ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। কিন্তু সেটা গার্মেন্টস সেক্টরে বলেন, অন্যান্য সেক্টরই বলেন, ব্যবসার অবস্থা খুব খারাপ। কারণ তারা এখন চুপচাপ করে নজর দিয়ে দেখছে যে ডক্টর ইউনূস কতদিন চলে। কারণ যেইভাবে দেশে যেইভাবে প্রতিটা চাপ দিচ্ছে না আর কি, ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছে না, চাপ দিচ্ছে না, ডক্টর ইউনূসকে চাপ মেনে নিচ্ছে, সহ্য করছে, এক্স্যাক্টলি। কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তারা মাইনকা চেপার মাঝখানে আছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। তারপরে ডক্টর ইউনূসের আরেক মুনাফিকি দেখেন, ওই যে যারা অন্ধ মূর্খ, তারা আমার কথা শুনলে, এত বছর আওয়ামী লীগ গালি দিত হাসিনাকে নিয়ে সমালোচনা করলে, তারপরে তারেক রহমানকে কারেকশন দেওয়ার চেষ্টা করলে বিএনপি গালি দিত। আজকাল বিএনপি গালিগালাজ করে না, কারণ ওরা বুঝে গেছে যে মেজর দেলোয়ার সাহেবের কথাগুলো ভুল বলে না, দেশের ভালোর জন্য এবং বিএনপির ভালোর জন্য এই কথাগুলা, মানুষের ভালোর জন্য কথাগুলা বলে। এবং তৃতীয়ত, আজকাল দেখি ডক্টর ইউনূসের সম্পর্কে কথা বললে ওই চ্যাংরা প্যাংরা ছেলে মেয়েরা এসে আবার দেখি তারও গালিগালাজ শুরু করে। মানে ওই যে একটা কথা আছে ময়মনসিংহ এর ভাষায়, যে পোলার বুদ্ধি গলাত, মানে এই পর্যন্ত হাঁটুতে আর কি। ওরা তো বুঝতে পারছে না, জীবনে কিছু দেখে নাই, মনে করছে ওই কি বলে জিপিএ 5 পাস খয়রাতি দেওয়ার পড়াশোনা, এখন যে জিপিএ 5 পেলেই সমস্ত শিক্ষা হয়ে গেল। কিন্তু বুঝতে পারছে না সেই শিক্ষা দিয়ে ভালো কোনো চাকরির জায়গায় গেলে ইন্টারভিউর দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ধ্বংস করা হয়েছে। এই যে ডক্টর ইউনূস 3-0 গল্প শুনিয়ে পশ্চিমা স্টেজ তৈরি করে দেয়, স্ক্রিপ্ট লিখে দেয়, তা উনি শুধু পড়েন আর ইয়াং একটা ছেলে আর মেয়েকে পাশে নিয়ে যান, হাতটা তুলে দাঁড়িয়ে যান, এই তার হচ্ছে পশ্চিমারা মজা পায়। কিন্তু বাংলাদেশিরা প্রথম মজা পেয়েছে, এই বোধহয় কিছু হয়ে যাবে। কিন্তু ডক্টর ইউনূসের 3-0 তত্ত্বের মাঝখানে 1-0 হচ্ছে শূন্য বেকারত্ব। কিন্তু মুনাফিকিটা দেখেন, বাংলাদেশে এখনো কম করে হলো 20 লক্ষ ভারতীয়, বৈধ অবৈধ ভারতীয়রা চাকরি করছে, এবং স্বয়ং ওনার গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনে চাকরি করছে। বাকি অন্যান্য প্রতিষ্ঠান তো বাদেই দিলাম। শুধু তাই না, ভয়ঙ্কর জিনিসগুলো দেখেন, বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয়, আধা সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংকে এবং অন্যান্য জায়গায় কিন্তু ভারতীয় সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। আমার গত বহু বছরের 25 বছরের আন্তর্জাতিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আন্তর্জাতিক অভিজ্ঞতায় বলছি যে কতটাই সহজ একটা অ্যাপ বা একটা সফটওয়্যারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের ডেটা কালেক্ট করা এবং সেই ডেটাটা একটা গোপন সোর্সে পাস করে দেওয়া। ইটস ভেরি ইজি। আমাদের দেশের সরকারের সেরকম কোনো ব্যবস্থা নাই কোনো অ্যাপ বা কোনো সফটওয়্যার ভেরিফাই করা। বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরেও এখনো ভারতীয় জিনিসপত্র, সফটওয়্যার এবং সিস্টেম
চলছে। আমার জানা মতো বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এখনো ভারতীয় লোক কাজ করছে। আমরা এতটাই এর মাঝখানে আছি 1 বছর পার হয়ে যাওয়ার পরও। অথচ উনার মুনাফিকি দেখেন, 20 লক্ষ ভারতীয় বাংলাদেশে, বৈধ অবৈধ ভারতীয় বাংলাদেশে কাজ করছে। উনার 1 বছর চলে গেছে, একটা ভারতীয়কে উনি একটা আদেশ দিতে পারে নাই যে সমস্ত অবৈধ ভারতীয়দেরকে মাসের এত তারিখের মাঝখানে বের হয়ে যেতে হবে, নাহলে গণহারে গ্রেফতার করা হবে, এবং যেই বাড়িওয়ালা তাদেরকে বাড়ি ভাড়া দিবে এবং যেই ব্যবসায়ী তাদেরকে চাকরিতে রাখবে তাদেরকেও গ্রেফতার করা হবে। আজকে ডক্টর ইউনূসের যদি হ্যাডম থাকতো, মাথায় যদি দেশ চালানোর গিলু থাকতো, খালি সুদ খাওয়ার জ্ঞান ছাড়া আর পশ্চিমাদের দেওয়া নোবেল ছাড়া অন্য কোনো জ্ঞান যদি থাকতো, দেশ চালানোর সদ ইচ্ছা থাকতো, দেশের ভালো করার ইচ্ছা থাকতো, বাংলাদেশের শিক্ষিত যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার, বেকারত্ব শূন্য করার যদি সদ ইচ্ছা থাকতো, তাহলে আদেশ দিত যে এত তারিখের মাঝখানে সমস্ত অবৈধ, প্রথম ধাপে সমস্ত অবৈধ ভারতীয় বের হয়ে যাবে, এবং কড়া হুঁশিয়ারি, বাড়িওয়ালা এবং যারা চাকরি দিবে তাদেরকেও এই আইন ভঙ্গ করার কারণে গ্রেফতার করা হবে। হুড় করে বাংলাদেশ ছেড়ে কিন্তু 10 লক্ষ ভারতীয় চলে যেত, এবং বাংলাদেশ আদেশ দিত বাংলাদেশের শিক্ষিত ছেলে মেয়ে যারা কোয়ালিফাইড হয় তাদেরকে তোমরা চাকরিতে নাও। বাংলাদেশের ছেলে মেয়েরা কি পারে না, তাদের নেতৃত্ব দিলে বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করতে পারে, তাদের শিক্ষার বা নেতৃত্ব দিলে, তাদেরকে গঠনের এবং প্রফেশনাল লাইনে নেতৃত্ব দিলে তারা পৃথিবীর বিভিন্ন দেশে জয় করতে পারে। উপর আল্লাহ সাক্ষী এবং যাদেরকে জীবনে গাইড করেছি তাদের মা বাবা সাক্ষী এবং সেই সব সন্তানরা সাক্ষী যে কানাডার ইউনিভার্সিটিতে পড়ে, আমেরিকার ইউনিভার্সিটিতে পড়ে, কঠিন পড়াশোনার চাপের মাঝখানে পড়ে পড়াশোনায় মন উঠে গেছে, বাবা মা আমাকে ডেকে রিকোয়েস্ট করেছে, ভাই আমার ছেলেকে যদি একটু মোটিভেট করতেন। আধা ঘন্টার মোটিভেট করেছি। আল্লাহর রহমতে সেই সব ছেলে মেয়েরা এখন মাইক্রোসফটে, অ্যাপলে জব করছে। আমি অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি নিজে পড়িয়েছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়েছি। অনেক বাবা ব্যাংকের ম্যানেজার বাংলাদেশে আমার কাছে তার ছেলেকে নিয়ে আসছে। আপনার কথা অনেক শুনেছি, আমি তখন বাংলাদেশে ছিলাম, আমেরিকা থেকে মাত্র ফেরত গিয়েছি। আমি ছেলেকে গাইড করেছি ক্লাস 10-এ পড়ে। আমি বলেছি তুমি জাভা সার্টিফিকেশন করো। তার বাবা ব্যাংক ম্যানেজার এসে আমার সামনে, আমি বলেছি এই সার্টিফিকেশন তোমাকে বাইরে পড়াশোনা করা এবং বাইরে চাকরি পাওয়ার সাহায্য করবে। সেই বাবা এসে আমার অফিসে কেঁদেছে যে আপনার গাইডলাইনে সে এখন যুক্তরাষ্ট্রের স্কলারশিপ পেয়ে গেছে। সুতরাং বাংলাদেশে আমার চেয়ে অনেক বড় বড় চ্যাম্পিয়ন আছে এইসব বাচ্চাদেরকে গাইড করার, কিন্তু প্রফেসর ইউনূস এই স্কুলের বাচ্চা ছেলে মেয়েদেরকে শিক্ষায়, টেকনোলজিতে, বিজ্ঞানে মনোযোগী হতে না বলে তাদেরকে রাজনীতির মাঠে এবং টাকার গন্ধ দিয়ে এবং সুখের লোভ দিয়ে তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে। এবং শুধু তাই না, 18 বছর হলে যেখানে মানুষ মনে করে বিয়ের জন্য যোগ্য, কোয়ালিফাইড বয়স, 18 বছর হলে একটা প্রাপ্ত বয়স্ক একটা মানুষ হিসেবে তাকে গণনা করা হয়। সেখানে ভোটের বয়সটা যখন 16 বছরে নিয়ে আসা হবে, তার মানে কিন্তু পড়াশোনার থেকে আরো রাজনীতির দিকে গেল ওইদিকে। বিষয়টা কিন্তু ভোট দিয়ে না। এই যে রাজনীতিবিদরা ভোট কেন্দ্রে আনার জন্যই 16 বছরের বাচ্চা ছেলে মেয়েদের পিছনে লাগবে, মনে রাখতে হবে তাদের কিন্তু বিয়ের বয়সী হয় নাই এখনো 18। মনে রাখতে হবে তাদেরকে কিন্তু 18 হলে প্রাপ্তবয়স্ক মনে করা হয়, সেখানে 16 বছরে তাদেরকে রাজনীতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। মানে কি, মা বাবা ছেঁড়া লুঙ্গি পরে গায়ে গতরে সারাদিন ঘাম খেয়ে রিক্সা চালিয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে, এক বেলা খেয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে, আর সেই ছেলেকে ডক্টর ইউনূসরা এবং রাজনীতিবিদরা নিয়ে রাজনীতিতে ট্রেনে রাস্তায় নিয়ে হত্যা করবে, বাবা মার বুক খালি করবে। আমি তো এই জন্য এই যে ভিডিওতে আসি, এই বাংলাদেশের ছেলে মেয়েকে গাইড করতে আসি। আমি রাজনীতি কোনো শখ নাই, কোনো কিছুর শখ নাই, আমি কোনো অন্যান্যদের মতো ধান্দাবাজ না। এই জন্য আমি বারবার ছেলে মেয়েদেরকে বলি, তোমরা প্লিজ পড়াশোনায় ফিরে যাও, রাজনীতি করো, কিন্তু রাজনীতি হচ্ছে একটা ফ্রি সার্ভিস দেশের জন্য। কিন্তু তোমার প্রফেশন হওয়া উচিত তোমার পড়াশোনা, এবং ভবিষ্যতে সেই পড়াশোনাকে ব্যবহার করে তোমরা কি করবে। যদি রাজনীতি দিয়ে তোমরা সংসার চালাতে চাও, পয়সা বানাতে চাও, তাহলে যেই লাউ সেই কদু, তোমাদের মাঝখানে আর আওয়ামী লীগ আর বিএনপির মাঝখানে কোনো পার্থক্য নেই।